অনেকেরই যে যখন ওয়াইফ এর মেইনটেনেন্স আমরা কিন্তু ওয়াইফ এর মেইনটেনেন্স লাইফ মেইনটেনেন্স অফ ওয়াইফ ওয়াইফ এর মেইনটেনেন্স ইস্যু আছে এটা সব করে আমরা চিলড্রেনের মেইনটেনেন্স আমরা কি এটা বাবা থেকে প্যারেন্টস কাছ থেকে চিলড্রেনের মেইনটেনেন্স আবার আমার প্যারেন্টস এর মেইনটেনেন্স চিলড্রেনের মেইনটেনেন্স করতে শুধুমাত্র ওয়াইফের মেইনটেনেন্স হাজবেন্ডের কাছ থেকে নয় প্যারেন্টস এর মেইনটেনেন্স চিলড্রেনের কাছ থেকে চিলড্রেনের মেইনটেনেন্স প্যারেন্টস কাছ থেকে শুরু আমরা দেখব তো ওয়াইফের মেইনটেনেন্স বিষয়ে আমাদের very important section part is যেটাতে যে সমস্যা সময় এই ডিভিশন কোনো এডভোকেসি কোনো একাডেমিক ফাইল কোনো প্রত্যেকটা পরীক্ষায় লিডিং কেস এই প্রত্যেকটি সময় ছোট ছোট জায়গা যদি ক্লাস নিই তাহলে বলো যে স্যার আমরা আপনি ক্লাস কন্টিনিউ করবো আদারওয়াইজ যদি বলো যে আমরা এক্সস্টেড আমরা পরীক্ষা দিছি ক্লাস করছি এক্সস্টেড we are not prepared to give attend the class on Muslim law তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু চলো আমার পরীক্ষা হয়নি ক্লাস যদি ক্লাস নিই তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই সাইলেন্টলি নট সাইলেন্টলি এই অ্যাটেন্টিভলি তোমাদের ক্লাসে অ্যাটেন্ড করতে হবে আদারওয়াইজ ক্লাস নিতে হবে ইটস very happy to stand যে ফার্স্ট ইয়ারের যে স্টুডেন্টস যারা ভাইবা দিয়েছে মুসলিম লোকরা তাদের পারফরম্যান্স ছিল এক্সিলেন্ট যারা মুসলিম লোক পারফরম্যান্স ছিল এক্সিলেন্ট আমি এতদিন অবশ্যই ক্রিয়েটিভ ফিল করছিলাম আমরা এটা শুরু করে আমি একটু মনে রেখে দিয়েছি পড়ার জন্য আমার তো আমি চিন্তা করলাম যে আমি যে ডেডিকেশন দিয়েছি সেই ডেডিকেশনের জন্য তারা ডেটফুলনেস না দেখে তারা কমপ্লেইন দিয়েছিল এইটা রেজাল্ট কিন্তু ভাই বলতে ভাই মনে করেন তারা কোশ্চেন করেছে মুসলিম ল যখন বিভিন্ন কোশ্চেন রয়েছে এটা নলেজ কি এটা কি কিছু কোশ্চেন রয়েছে এই এভরি চ্যাপ্টার মুসলিমের প্রত্যেকটা টপিকের উপর কিছু বিভিন্ন টপিকের উপর কিন্তু মুসলিমের কোশ্চেন রয়েছে স্টুডেন্টরা কি এক্সপ্লেইন কখন করেছে যেটা এই ভাই বলে যারা ছিলেন এক্সপার্ট মেম্বার প্রফেসর যিনি ছিলেন উনি সহ সবাইকে ঘটনা করেছে তো আমি এই কথা শুনে আমি মোটিভেটেড হয়েছি এখন তোমরা যদি ডিসকাস করতে হবে না হবে আমাদের জন্য বেশি করে তোমার এই যখন বেশি ক্লাস আমার একটা ডেডিকেশন এটা বেশি ক্লাস হয় ডেডিকেশন দিস ক্লাস বিভিন্ন ক্লাস অনেক কাজ করে অনেক লং আমাদের এই ক্লাস কথা বলতেছো কেন কি বিষয়ে কথা বলছো আমাকে একটু বলো যদি কোনো কারো যদি কোনো কথা থাকে বক্তব্য থাকে অবশ্যই শেয়ার করতে হবে ক্লাস আর লেট হচ্ছে না তুমি যদি সেন্টেন্স করতেছো এটা তুমি ইয়ে দাও বা ফেসবুক দাও মুসলিমের কাজ চলছে সেলফি এটা আমার ইয়া দাবি করি তারপরে আমি স্টুডেন্টের প্রতি কিরা পেশেন্টের কিরা তুমি যেমন না আমি না তো এটা কি পজিটিভ নাকি নেগেটিভ কাজ তো করা না সেলফি তোলার জন্য তো বিশ্ববিদ্যালয়ে কত জায়গা আছে ক্লাস করতে ক্লাস করতে এটা নিতে বাবা জায়গা আমি দেখি এখন আমাদের ক্লাস লাগবে আমরা যে ওয়াইফ সিস্টেম মেইনটেনেন্স সেই ওয়াইফ সিস্টেম মেইনটেনেন্সে হাজবেন্ডের কাছে কি ওয়াইফ তিন ধরনের মেইনটেনেন্স ক্লেম করতে পারে তিন ধরনের মেইনটেনেন্স ক্লেম করতে পারে তার
আগে ওই যে আমরা যে বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন ফরেন মুসলিম কান্ট্রিজ মডার্ন মুসলিম কান্ট্রিজ যে আমাদের দেশে যদি আমরা শরিয়ার কথা বলি অথবা বাংলাদেশের যে প্রচলিত আইনের কথা বলি সেক্ষেত্রে এখানে ওবিডিয়েন্স একটা ইয়ে আছে মেডিটেশনের সাথে ওবিডিয়েন্সের সাথে একটা সম্পর্ক আছে ওবিডিয়েন্স ইজ লিঙ্কড টু দা কি মেডিটেশন তাহলে if the woman becomes if the wife becomes disobedient then she is not entitled to get materials from the husband she has to get maintenance right modern muslim countries অনেকে আইন তৈরি করেছে যে পরিবারের সাথে there is no relationship between obedience and the maintenance no obedience এবং maintenance এর কোনো সম্পর্ক নেই তাহলে একটা disobedient wife কি করতে maintenance করতে পারে এটা হচ্ছে চেঞ্জেস যে থিওরিশিয়াল ল সেই থিওরিশিয়াল কি করেছে তারা maintenance চেঞ্জেস হাজবেন্ডের কাছ থেকে সে যেমন ভাবে কি সে ডিসোবিডিয়েন্ট হলেও কি পাবে সেই মেসেজ করতে পারে কিন্তু শুধু তাই নয় যদিও সেই থিওরিশিয়ান মুসলিম ফ্যামিলিতে হাজবেন্ড হচ্ছে ইজ দা হেড অফ দ্য ফ্যামিলির ফাদার কিন্তু যে তার জন্য রেসপন্সিবিলিটি রয়েছে যে টু মেইনটেইন দ্য ওয়াইফ এন্ড টু মেইনটেইন দ্য চিলড্রেন in terms of all the perspectives all aspects যেমন মনে করো যে তোমার মেইনটেইনিং দা এডুকেশন কস্ট স্পিড অথবা সন্তানদের তাদের ছেলেকে যে খরচ আদি আদার্স যে এক্সপেন্সেস নেসেসারি এক্সপেন্সেস সেগুলো যেমন হাজবেন্ডকে বের করতে হয় ঠিক তেমনি ভাবে দ্য ওয়াইফ has also to contribute the same amount as the husband contributes husband যেরকম contribute করে ঠিক তেমনি ভাবে থিওরিশিয়ান ফ্যামিলিতে তোমার একজন ওয়াইফ সেই ভাবে কি কন্ট্রিবিউট করে একই ভাবে তারা কন্ট্রিবিউট করে আমরা এগুলো চেঞ্জ নিয়ে আসছে যেমন মুসলিম পার্সন লতে হাজবেন্ড হচ্ছে একমাত্র কি রেসপন্সিবল পার্সন লিগালি বাউন্ড টু পে মেইনটেনেন্স টু দ্য ওয়াইফ বুঝছ না কিন্তু অনেক বড় মুসলিম কান্ট্রিজ এগুলো কি এগুলো পরিবর্তন কারণ in conducting the family affairs পারিবারিক যেগুলো বিষয়ে ওয়াইফ উইল গিভ দ্য সেম কন্ট্রিবিউশন রয়েছে তাহলে পরিবার থেকে এটা সিদ্ধান্ত নিতে হচ্ছে সেই সিদ্ধান্ত নিয়ে কিন্তু হাজবেন্ড স্ত্রীর সাথে পরামর্শ করবে স্ত্রীকে এনগেজ করবে দুইজন মিলে সেই সিদ্ধান্তটা নেবে দুইজন মিলে ফ্যামিলিকে রান করবে শুধুমাত্র হাজবেন্ডের ফাইন্যান্সিয়াল বার্ডেন শুধুমাত্র হাজবেন্ডের নয় যদি স্ত্রী যদি কিছু করে ইনকাম করে ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি থাকে তাহলে সেক্ষেত্রে স্ত্রী কি বাধ্য আইনগত হবে থিওরিশিয়াল ল অনুসারে আইনগত বাধ্য এগুলো কিন্তু মডার্ন মুসলিম কান্ট্রিজ এগুলো চেঞ্জেস আমরা এখন দেখি বাংলাদেশে একজন স্ত্রী হাজবেন্ডের কাছ থেকে তিন ধরনের মেইনটেনেন্স ক্লেম করতে হয় একটা হচ্ছে কি প্রেজেন্ট মেইনটেনেন্স মানে ডিউরিং দ্য এক্সিস্টেন্স অফ ম্যারেজ বিটুইন দ্য হাজবেন্ড এন্ড ওয়াইফ স্বামী স্ত্রীর মধ্যে যখন কি থাকে বিয়ে চলমান থাকে বিদ্যমান থাকে তখন সেক্ষেত্রে হাজবেন্ডের কাছ থেকে স্ত্রী কিভাবে মেইনটেনেন্স পাবে সাবজেক্ট টু দ্য ফুলফিলমেন্ট অফ দ্য কন্ডিশনস as discussed previously earlier in our class আগে ক্লাসে কোন ক্ষেত্রে স্ত্রী মেইনটেনেন্স পাবে না সেই সব যে কোন ক্ষেত্রে পাবে কি কন্ডিশন ফুলফিল করতে হবে সেই বিষয়গুলো পুরো সবাইকে হাজবেন্ডের কাছ থেকে স্ত্রী যখন বিয়ে বিদ্যমান থাকে তখন কি করতে পারে মেইনটেনেন্স ক্লেম করতে পারে একটা জিনিস যে আমরা যেটা আলোচনা করে আসছি সেটা নাম হচ্ছে কি প্রেজেন্ট সেটা নাম কি প্রেজেন্ট মেইনটেনেন্স তাহলে প্রেজেন্ট কেন বলছে কারণ বিকজ there is an existence between the husband and wife existence of marriage between the husband and wife husband and wife বিয়ে বিদ্যমান আছে এই কারণে এটাকে সেই বিয়ে চলাকালীন সময় হাজবেন্ডের কাছ থেকে যে মেইনটেনেন্স স্ত্রী ক্লেম করে সেই মেইনটেনেন্সের নাম হচ্ছে কি প্রেজেন্ট মেইনটেনেন্স তাহলে আমরা দৈনিক ধরে যে আলোচনা করছি এটার নাম কি প্রেজেন্ট মেইনটেনেন্স তার প্রেজেন্ট মেইনটেনেন্স কখন পাবে না সেই আলোচনা হয়ে গেছে তাহলে আরেক ধরনের মেইনটেনেন্স পাওয়া যাচ্ছে যেটা ফার্স্ট মেইনটেনেন্স ফার্স্ট মানে অতীত অতীত মেইনটেনেন্স ফার্স্ট মেইনটেনেন্স কখন সে ক্লেম করতে পারবে বিয়ে হওয়ার পর তার হাজবেন্ড হচ্ছে লিগালি বাউন্ড টু প্রোভাইড মেইনটেনেন্স টু দ্য ওয়াইফ কিন্তু বাট দ্য হাজবেন্ড ফেলস টু প্রোভাইড মেইনটেনেন্স ফর লং টাইম অথবা মানে যতদিন হোক না কেন তার দায়িত্ব হচ্ছে কি ইনকনসিকুয়েন্স অফ ম্যারেজ ইনকনসিকুয়েন্স অফ লিগ্যাল ইফেক্ট অথবা in the context of the legal effect of marriage husband হচ্ছে কি legally bound maintenance provide করবে সেক্ষেত্রে যদি হাজবেন্ড যদি প্রোভাইড না করে মেইনটেনেন্স তাহলে কি that means if the husband fails to provide present maintenance মানে present maintenance যদি কি না করে প্রদান না করে
neglects or refuses to provide present maintenance, don't সেক্ষেত্রে সেটা কি হয়ে যায় past maintenance হয়ে যায়। তাহলে বিয়ে চলাকালীন সময় মেইনটেনেন্স যদি না দেয় এভাবে যদি যেতে থাকে তাহলে সেক্ষেত্রে কি হয়ে যায় যে পেছনে যে ফেলে আসা মেইনটেনেন্স না দেওয়াটা সেটা কি হয়ে যায় past maintenance। আমাদের অনুমতি রয়েছে যদি এই যা ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজেস অ্যাক্ট 1939 সেই আইনের সেকশন 2 তে একটা গ্রাউন্ড রয়েছে জুডিশিয়াল ডিভোর্সের গ্রাউন্ড ইসি কি করতে পারে কি ডিভোর্স চাইতে পারে ম্যারেজ ডিসঅর্ডার করার জন্য সে মামলা করতে পারবে সেকশন 2 কিসে আদালতে গিয়ে মামলা করতে পারবে ম্যারেজ ডিসলিউশন on the grounds of the non-payment of non-payment of maintenance for 2 years 2 বছর। তার মানে হাজবেন্ড যদি 2 বছর ধরে স্ত্রীকে মেইনটেনেন্স যদি না দেয় অস্বীকার করে রিফিউজ করে নেগলেক্ট করে then সেক্ষেত্রে হচ্ছে স্ত্রীর অধিকার রয়েছে the wife is entitled to file a suit for the dissolution of marriage before the court কোর্টে সে আমরা সেই জায়গায় আমরা একটা বলে দিয়েছি 2 years is very long time 2 বছর সময় কি অনেক সময় তাহলে এখন সেই মেয়েটির হাজবেন্ড না দিলে তাকে 2 বছর পর্যন্ত মানে কি করতে ওয়েট করতে হচ্ছে মামলা করার জন্য বিয়ে হয়েছে মামলা। তো এখানে অনেক জুরিস্ট অথবা আইন বিশেষজ্ঞরা বলছে এই সময়টা অনেক বেশি সময় তাহলে এতদিন ধরে বসে থাকার কি দরকার নেই 2 বছর সময় তো অনেক কারণ সে মেয়ে যদি সে স্ত্রী যদি আদারওয়াইজ যদি কোনো ইনকাম না থাকে and the wife is unable to maintain herself তাহলে সেক্ষেত্রে তার লং টাইম ইজ মানে 2 years is very long time 2 বছর ধরে কি তার নিজের কোনো ইনকাম সে 2 বছর ধরে চলবে কিভাবে তাহলে তার বিয়ে বিচ্ছেদের জন্য সে গ্রাউন্ডে নন পেমেন্ট অফ মেইনটেনেন্স 2 বছর ধরে সে মেইনটেনেন্স না দেয় কারণ যদি সে বিয়ে বিচ্ছেদ চায় তাহলে তার জন্য এটা বেশি হবে এই জন্য বলতে দিই যা যদি 6 মাস যদি কি করা হয় 2 বছর থেকে যদি কমিয়ে 6 মাসে নিয়ে আসা হয় তাহলে সেটা কি হবে এটা একটা রিজনেবল টাইম এটা রিজনেবল টাইম রিজনেবল টাইম হবে এই ক্ষেত্রে তাহলে ফার্স্ট মেইনটেনেন্স হচ্ছে যদি কি হ্যাঁ মানে বিয়ের পরে যদি তার যে লিগ্যাল কি আছে রেসপন্সিবিলিটি লিগ্যাল একটা মানে বাইন্ডিংস রয়েছে কি মেইনটেনেন্স প্রোভাইড করতে হবে সেটা যদি হাজবেন্ড না দেয় তাহলে সেটা হচ্ছে কি স্ত্রী যদি পরবর্তীতে সেটা স্ত্রী দাবি করে যে আমি 1 বছর ধরে কি পাইনি মেইনটেনেন্স দেয়নি আমি সে মেইনটেনেন্সটা সে মেইনটেনেন্স না হয় কি ফার্স্ট মেইনটেনেন্স এবং এই ফার্স্ট মেইনটেনেন্স ক্লেম করা যাবে কি যাবে না সে বিষয়ে কিন্তু কি রয়েছে এবার প্রেজেন্ট মেইনটেনেন্সের বিষয়ে যদি সকল জুরিস্টরা আর্নিগাস এই নেগোসিয়েট একমত যে এই স্টিকি পাবে প্রেজেন্ট পাবে কিন্তু তোমার ফার্স্ট মেইনটেনেন্সের ক্ষেত্রে এখানে কি রয়েছে ডিফারেন্স অফ অপিনিয়ন এবং দ্য জুরিস্ট ইমাম আবু হানিফা ছাড়া অন্যান্য ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম মালিক তারা বলছে যে ফার্স্ট ডিস্ট্রিক্ট ফার্স্ট মেইনটেনেন্স কি করতে হবে ক্লেম করতে পারে ফার্স্ট মেইনটেনেন্স ক্লেম করতে পারবে কিন্তু ইমাম আবু হানিফা বলছে ডিস্ট্রিক্ট পাবেন না ফার্স্ট মেইনটেনেন্স ক্লেম করতে পারবে কারণ ফার্স্ট মেইনটেনেন্সের দুইটা রয়েছে ওকে এরপরে এটা হচ্ছে আমরা কি ওই ইসলামী জুরিসদের অপিনিয়ন দেখলাম কার মতে পাবে আর কার মতে পাবে না আরেকটা মেইনটেনেন্স রয়েছে এবার এই ক্ষেত্রে আমাদের কি রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জুডিশিয়াল ডিসিশন রয়েছে আমাদের সুপ্রিম কোর্টের জুডিশিয়াল ডিসিশন রয়েছে বিখ্যাত কেস লিড কেস ফার্স্ট মেইনটেনেন্স সংক্রান্ত কেস যেখানে তোমার সব জায়গায় কোশ্চেন করা হয় থাকে সব জায়গায় কোশ্চেন করা হয় থাকে রুস্তম আলী ভার্সেস জামিলা খাতুন 43 ডিয়ার 1991 রিভিউ 1991 সালে সেই মামলা সেই ফার্স্ট মেইনটেনেন্স ক্লেম করার জন্য ফার্স্ট মেইনটেনেন্স সংক্রান্ত কি মামলা তো সেই বিষয়ে আমরা পরে আসছি হাইকোর্ট বিষয়ে প্রথমে রিজেক্ট করে দিয়েছিল পরে যখন এফএলএট বিষয় গেছে সেই মামলাটা ফ্যামিলি কোর্ট থেকে এফএলএট কোর্ট ফার্স্ট এফএলএট কোর্ট যেটা ডিস্ট্রিক্ট জাজ কোর্ট সেখান থেকে হাইকোর্ট ডিভিশন অফ জুডিশিয়ালে সেই হাইকোর্ট ডিভিশন থেকে আবার এফএলএট জুডিশিয়ালে এফএলএট ডিভিশনে গেছে সব হাইকোর্ট ডিভিশন রিজেক্ট করে দিয়েছিল পরবর্তীতে হচ্ছে কিন্তু এফএলএট ডিভিশনে ডিসিশন হচ্ছে the wife is entitled to get first maintenance from the husband এখন বর্তমান পজিশন হচ্ছে লিগ্যাল পজিশন বর্তমান পজিশন হচ্ছে জামিলা খাতুন স্ত্রী হাজবেন্ডের কাছ থেকে ফার্স্ট মেইনটেনেন্স দাবি করতে পারবে এটা রাইট রাইট টু মেইনটেনেন্স এর মধ্যে কিন্তু এখানে রাইট টু কি মেইনটেনেন্স মানে কি এখানে রাইট টু ফার্স্ট মেইনটেনেন্স রয়েছে এর ব্যাপারে বিষয় আমরা সেই মামলা আমরা যাচ্ছি সেই মামলা একটু করে
দ্যাটস সেটা আমরা ফ্যাক্টস জানবো এখানে লোয়ার কোর্ট ফ্যামিলি কোর্ট যেটা কি রাজনীতি ছিল এরপরে এক্সেল কোর্টে জাস্ট কি ধরনের রাজনীতি ছিল এরপর হাইকোর্ট কমিশন কি রকম আসছে হাইকোর্ট কমিশনের এটাকে ফার্স্ট মেটেরিয়ালসটাকে রিজেক্ট করে দিয়েছিল পরবর্তীতে অন্য কোনো মামলায় হাইকোর্ট কমিশন রায় দিয়েছিল ফার্স্ট মেটেরিয়ালস ইনস্টিটিউট দাবি করতে পারবে এর পরবর্তীতে গিয়ে আবার এভিডেন্স জুডিশিয়ারি সে রুস্তমানি পার্সন জামিলা খাতুন সেই মামলায় আবার এভিডেন্স কমিশন বলছে যে ফার্স্ট মেটেরিয়ালস হবে সে কিভাবে হবে এখানে লিগ্যাল আর্গুমেন্টস গুলো কি যে এখানে আমরা সেই বিষয়টা আমরা দেখি এরপরে আমরা আসি আরেকটা মেটেরিয়ালস ফাইল সমান পোস্ট ডিভোর্স মেটেরিয়ালস পোস্ট ডিভোর্স তাহলে এটা বিয়ের পর কারণ বিয়ের পর হচ্ছে বিয়ে পরবর্তী সময়ে কি বিয়ে বিচ্ছেদের পরবর্তী সময় পোস্ট ডিভোর্স মানে হচ্ছে কি বিয়ে বিচ্ছেদের পরবর্তী সময়ে কিভাবে মেটেরিয়ালস পায় কতটুকু মেটেরিয়ালস পায় সে বিষয়ে হচ্ছে তোমার পোস্ট ডিভোর্স মেটেরিয়াল তাহলে আফটার দ্য ডিসলিউশন অফ ম্যারেজ যে হিস্ট্রি হচ্ছে মেটেরিয়ালস পাই করতে পারবে হাজবেন্ডের কাছ থেকে এটা হচ্ছে তোমার পোস্ট ডিভোর্স মেটেরিয়ালস যদিও আমরা জানি হচ্ছে তোমার ম্যারেজ ইজ ডিসলভড by in two ways দুটো ভাবে ম্যারেজ ডিসলভ হয় একটা হচ্ছে যদি এনি পার্টি by death of any party from the husband wife থেকে যদি দুটো এনি পার্টি যদি মৃত্যু হয় তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে কি হয় ম্যারেজ হয়ে যায় in that case the wife is not entitled to get maintenance from the husband মানে যেখানে মনে করো হাজবেন্ড মারা গেছে তাহলে একজন উইডো হাজবেন্ড মারা গেছে হাজবেন্ড মারা যাওয়ার পরে হাজবেন্ড মারা গেলে কি হাজবেন্ড এবং স্ত্রীর সাথে যে বিয়ে বিদ্যমান ছিল সেটা কি আছে মারা যাওয়ার সাথে সাথে কি হয়ে গেছে মারা যাওয়ার সাথে সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে আমরা তো সাধারণত বুঝে হচ্ছে কি বিয়ে বিচ্ছেদ মানে কি ডিভোর্সের মাধ্যমে হাজবেন্ড স্ত্রীকে ডিভোর্স দিলে স্ত্রী হাজবেন্ডকে ডিভোর্স দিলে ডেলিভারি ডিভোর্স দেনা অথবা দুই পার্টি ডিভোর্স দিলে এক পার্টি অথবা অপর পার্টি এইভাবে যে ডিফারেন্ট মোডস অফ ডিভোর্স ভ্যারিস যখন অ্যাপ্লাই করবে তখন শুধুমাত্র বিয়ে বিচ্ছেদ হয় মানে মারা গেলে যে কোনো পার্টি মারা গেলে যে বিয়ে বিচ্ছেদ হয় এটা কিন্তু আমাদের আননোন বিষয়টা যদি আমরা জানি কিন্তু সে বিষয়ে আমরা সেভাবে চিন্তা করি না সেভাবে চিন্তা করি না তার মানে হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে যদি কোনো একটা পার্টি যদি মারা যায় তখন কিন্তু বিয়ে বিচ্ছেদ হয়ে যায় তখন কি বিয়ে বিচ্ছেদ হয়ে যায় যদি হাজবেন্ড যদি মারা যায় তখন স্ত্রী কি হয় স্ত্রী কি স্ট্রেস কি উইডো সে উইডো হয়ে যায় এখন সে উইডো সে হাজবেন্ডের কাছ থেকে সে মেইনটেনেন্স পাবে কিনা মৃত স্বামীর কাছ থেকে সে মেইনটেনেন্স পাবে কিনা হবে না মৃত স্বামীর কাছ থেকে কারণ এখানে আমরা তো দেখেছি যে তোমার যে হাজবেন্ডের সাথে সেই প্রোডাক্টস দেওয়ার কন্ডিশন ছিল মেইনটেনেন্স ক্লেম করার ক্ষেত্রে স্ত্রীকে দা ওয়াইফ has to stay with the husband মানে হাজবেন্ডের কাছ থেকে স্টে করে রাখা গেছে এর এক ধরনের কন্ডিশন ছিল দ্যাট ইজ কি যেটাকে আমরা অবিডিয়েন্স বলছি এবং সেক্ষেত্রে এখানে হাজবেন্ড যদি মারা যায় তখন সেক্ষেত্রে হাজবেন্ডের সাথে বসবাস করা সেই কন্ডিশন পাওয়া না আচ্ছা সো এখানে যদি বিয়ে মৃত্যুর ফলে যদি বিয়ে বিচ্ছেদ হয়ে গেছে এবং এক্ষেত্রে কোনো মেইনটেনেন্স নেই কারণ এখানে পোস্ট ডিভোর্স মেইনটেনেন্স বলতে শুধুমাত্র কি হাজবেন্ড যখন স্ত্রীকে ডিভোর্স দেয় তখন সেক্ষেত্রে স্ত্রী এটা হাজবেন্ডের কাছ থেকে মেইনটেনেন্স দাবি করতে হবে সেটা নাম হচ্ছে পোস্ট ডিভোর্স মেইনটেনেন্স সেটা নাম কি পোস্ট ডিভোর্স মেইনটেনেন্স কিন্তু হাজবেন্ড মারা গেলে সে হাজবেন্ডের কাছ থেকে কি যখন মানে হাজবেন্ডের কাছ থেকে সেই স্ত্রী ধরনের কারণ স্ত্রীকে তখন 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে পালন করতে হয় সেই ইদ্যত চলাকালীন সময় পোস্ট ডিভোর্স মেইনটেনেন্স ক্ষেত্রে জেনারেল যে প্রিন্সিপাল সেটা হচ্ছে 3 মাস বিয়ে বিচ্ছেদের ফলে স্ত্রীকে কতটুকু ইদ্যত পালন করতে হয় 3 মাস মুসলিম পার্সন অবশ্যই শরীয়ত অবশ্যই স্ত্রী হাজবেন্ডের কাছ থেকে 3 মাস যাবত যে ইদ্যত চলাকালীন সময় সে মেইনটেনেন্স দাবি করতে পারবে সেটা হচ্ছে পোস্ট ডিভোর্স মেইনটেনেন্স সেটা কি পোস্ট ডিভোর্স মেইনটেনেন্স আর যদি ওয়াইফ হাজবেন্ডকে ডিভোর্স দেয় তখন কি পোস্ট হবে আর যেভাবে হোক না কেন হাজবেন্ড এবং ওয়াইফের সাথে এক কথায় by applying different modes of dissolution varies সেটা by the husband or by the wife or by the husband and wife যেভাবে হোক না কেন সেটা যদি বিয়ে বিচ্ছেদ হয় মৃত্যুদণ্ড ডেথ ছাড়া অন্য কোনো মাধ্যমে যে মাধ্যমে বিয়ে বিচ্ছেদ হোক না কেন সেই সময় স্ত্রী কিভাবে সেই বিয়ে করতে সময় স্ত্রীকে ইদ্যত চলাকালীন সময় 3 মাস সেই 3 মাস সময় হাজবেন্ডের কাছ থেকে মেইনটেনেন্স দাবি করতে হবে এই হচ্ছে পোস্ট ডিভোর্স মেইনটেনেন্স তার মানে তোমার স্বামীর মৃত্যুর পর দাবি করতে পারবে স্ত্রী হাজবেন্ডের কাছ থেকে কোনো ধরনের মেইনটেনেন্স দাবি করতে পারবে না ঠিক আছে হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ কভার করবে ফার্স্ট মেইনটেনেন্স ক্লেম করার ক্ষেত্রে না হ্যাঁ মারা যাওয়ার পর যখন সাধারণ চলবে তখন মেইনটেনেন্স সাধারণ স্ত্রী হাজবেন্ড যখন মারা যায় স্ত্রীকে কি করতে হয় 4 মাস 10 দিন কি করতে হয় বিল করতে হয় তাহলে হাজবেন্ড মারা যাওয়ার সাথে সাথে কিন্তু স্ত্রী মেইনটেনেন্স স্টেট লস সাহায্য মানে যে বিষয়টা বলা যাচ্ছে একটু অন্যরকম অর্ড লাগছে মানে এটাই নিয়ম কারণ এখানে তোমার এটাই হচ্ছে তোমার এখানে কিন্তু তার হাজবেন্ডের সাথে সেই স্ত্রীগুলো আসলে হবে হাজবেন্ড যখন মারা যায় হ্যাঁ হাজবেন্ড ওয়াইফের সাথে তারা কি আছে সে তাকে কি ওয়াইফ বলা হয় তাকে কি বলা হয় ওয়াইফ বিকামস কি উইডো after the death of the husband কি করে স্ত্রী কি হয়ে যায় ওয়াইফ কি হয়ে যায় উইডো হয়ে যায় তাহলে সে তার ক্যাপাসিটি চেঞ্জ হয়ে গেছে তো সে যেহেতু ওয়াইফ নাই না সে উইডো হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে ক্যাপাসিটি চেঞ্জ হয়ে গেছে তো এখানে তার স্ত্রী না থাকলে সে মেইনটেনেন্স পাবে ইনহেরিটেন্স পাবে বিয়ে দেওয়ার আগে সে কি থাকে ইনহেরিটেন্স পাবে আগে বিয়ে দেওয়ার আগে কি থাকে ফুল মেইনটেনেন্স এর কথা বলছেন পাস্ট নাকি প্রেজেন্ট এটা যে প্রেজেন্ট মেইনটেনেন্স পাস্ট মেইনটেনেন্স যদি হয় তাহলে তো এটা এই কেসের মাধ্যমে তো পাস্ট মেইনটেনেন্স করতে হবে যখন বিয়ে হয় সে কেমন যায় হাজবেন্ডের কাছে সে ওয়াইফ তো ক্যাপাসিটি চেঞ্জ হয়ে যায় উইডো মেইনটেনেন্স হয় মেইনটেনেন্স নাকি উইডো তখন উইডো সে নিজেকে তার যদি সন্তান থাকে তাহলে সেই সন্তান যদি তাকে মেইনটেইন করবে ওকে তার যদি সন্তান যদি না থাকে তার বাবা মেইনটেইন করে থাকে এসে হাজবেন্ডের কাছে সে ইনহেরিটেন্স আর কি পাবে লব ইনহেরিটেন্স অনুসারে সে মেইনটেইন করবে আমি বুঝতে পেরেছি এখন হচ্ছে তোমার বিবাহ বিচ্ছেদ ডিভোর্সের মাধ্যমে যদি বিবাহ বিচ্ছেদ হয় অথবা যে হাজবেন্ড ওয়াইফের মাধ্যমে যে বিভিন্ন রেজুলেশন মেডিসিন ডিভোর্স রয়েছে ডিভোর্স দেওয়ার মাধ্যমে সেটার মাধ্যমে যদি বিবাহ বিচ্ছেদ হয় তাহলে সে ডিভোর্স মেডিকেল হয় আর হাজবেন্ড যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে কোনো মেডিকেল হয় স্ত্রী যদি সে নিজেকে মেডিকেল করতে আনেবল হয় তাহলে সেক্ষেত্রে কিনে যে সন্তান যদি থাকে তাহলে সেই সন্তান হচ্ছে তার দায়িত্ব সেই সন্তান হচ্ছে লিগালি বাউন্ড টু মেইনটেইন দেয়ার মাদার এরপর হচ্ছে যদি সন্তান যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সেই বিয়ে যদি তার হাজবেন্ড মৃত্যুর পর কোথায় চলে যাবে হ্যাঁ মেইনটেইন জীবে কি করতে হবে তাহলে বাপ চলে যাবে সেই বাপ হচ্ছে বাপ যদি কি হয় সে যদি তার মানে তার যদি কি থাকে সাফিসিয়েন্সি থাকে অথবা মিন্স সাফিসিয়েন্ট মিন্স আর যদি সেই ক্যাপাসিটি থাকে তাহলে সেক্ষেত্রে সে উইডোড ডটারকে মেইনটেইন করতে বাধ্য মানে বাপ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তার দাদা যদি থাকে তাহলে তারা এভাবেই হয় আর কি এখানে হাজবেন্ডের আর কিছু লাইব না হাজবেন্ডের কোনো হাজবেন্ড নিজেও লাইব না হাজবেন্ডের এও না লাইব না এই জন্য আমি যে ক্লাসগুলো এত সময় নিয়ে নিলাম এই যে মেইনটেনেন্স সময় নিয়ে আয় সেটা তো এমন বুঝতে পারো না আমি বারবার বলছি আমি ওবিডিয়েন্স কত ক্লাস কতবার বলছি ওবিডিয়েন্স মুসলিম শরিয়া লতে একবার ওবিডিয়েন্সের কথা আপনি শুরু করতেছেন এখানে ওবিডিয়েন্স বলতে যে তোমার যে marriage is a legal context in the context of legal effects of marriage se obedience is a সম্পর্ক যে সেটা কিন্তু তোমার maintenance purpose obedience কিন্তু সেটা নয় maintenance purpose এ obedience কিন্তু শুধুমাত্র তাকে কি করা স্টে করা তার সাথে হাজবেন্ডের সাথে স্টে করা হাজবেন্ডের যে কারণে সে নারীর শ্বশুর বাড়িতে কি করা সেই স্ত্রী শ্বশুর বাড়িতে তাকে স্টে করা হাজবেন্ডের ঠিক আছে আর সে যদি সে বাবা বাড়িতে থাকে তাহলে অবশ্যই উইথ কনসেন্ট অফ উইথ পারমিশন অফ হাজবেন্ডের পারমিশন যদি থাকে তাহলে সে মেডিকেল হবে তাহলে আমরা গত ক্লাসে কিন্তু হাজবেন্ডের কাছ থেকে স্ত্রী মেডিকেল কখন পাবে না সেই বিষয়ে নিয়ে কিন্তু আলোচনা হয়েছে সেই বিষয়ে কখন আলোচনা হয়েছে এবং ওবিডিয়েন্স মেইনটেনেন্স পারপাস ওবিডিয়েন্স কি ওবিডিয়েন্স ইজ সো ইম্পর্টেন্ট তো এখানে তাহলে এখানে মেইনটেনেন্স পারপাস ওবিডিয়েন্স মিন্স that the staying of the wife in the husband in the matrimonial home or in the street the wife's home with the permission of the husband. So yes, তাহলে এখানে স্টে করাটাই হচ্ছে তোমার মেইনটেনেন্স পারপাসে স্টে করাটাই হচ্ছে তোমার ওবিডিয়েন্স যেটা হাজবেন্ডের কনসেন্ট না নিয়ে তুমি অল্প করে বসবাস করতে সেক্ষেত্রে তুমি মেইনটেনেন্স দেখা তো হাজবেন্ড যখন মারা যায় তখন হচ্ছে কি তার হাজবেন্ডের সাথে কি স্ত্রী স্টে করা হয় স্টে করা সম্ভব সো স্টে করা যদি সম্ভব না তাহলে তার মেইনটেনেন্স নাই বা মেইনটেনেন্স যখন
মানে বিয়ের পরে তো সেটা মেটেরিয়ালস রাইটটা অ্যারাইজ হয়। এখন যদি সেই বিয়ে যদি না থাকে মেটেরিয়ালস রাইট কখন অ্যারাইজ হয়? ইন কনসিকুয়েন্স অফ কি? ইন কনসিকুয়েন্স অফ legal effects of marriage, তাই না? এই তো হ্যাঁ, তো in the context of legal effects of marriage maintenance right arises। এখন সেই ক্ষেত্রে ম্যারেজের কারণে maintenance right অর্থাৎ হচ্ছে এবং সেই ম্যারেজ যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি এখানে সে এই আরএসটিও maintenance পাবে না। কোন ভাবে না থাকে? যদি মৃত্যুর মাধ্যমে যদি তাদের বিয়ে বিচ্ছেদ হয়ে যায় তখন সেই ক্ষেত্রে সেই স্ত্রী তার 4 বা 10 দিন জেল পালন করবে, সেই জন্য তাদের এখনো ব্যক্তিগত জন্য আপনাদের কাছ থেকে আপনাদের what is the liable to maintain the widow সে উইডোকে মেইনটেইন করতে বাধ্য। কিন্তু বলছে যদি হাজবেন্ড এর সাথে যদি কি হয় ডিভোর্স হয় তখন সেক্ষেত্রে the divorced wife is entitled to get maintenance for 3 months of iddat period। এই 3 মাস ইদ্দত চলাকালীন সময় ইদ্দত চলাকালীন সময়ই স্ত্রী পাবে maintenance পাবে। এটা নাম দেওয়া হচ্ছে পোস্ট ডিভোর্স। এভাবে কিন্তু শেষ হয় না, লেকচার যেগুলো হ্যাঁ শেষ হয়। তারপরে যে আপনাদের যত ধরনের কনফিউশন থাকে সেটা আমরা আগে করি তারপরে বলি, ঠিক আছে? জি স্যার। তো এই কিন্তু তোমার ডিভোর্স দুটো রয়েছে, একটা রিভিউ করতে কোনো সার্ভিস করা কি দুটো ডিভোর্স, যে ডিভোর্স কখনো করা যায় আর যে ডিভোর্স কখনো করা যায় না। এই ক্ষেত্রে ইমামদের উপরে মন্তব্য করেছে, ইমামরা বলছে যে তোমার যদি রিভিউটেবল ডিভোর্স হয়, যে ডিভোর্স রিভিউ করা যায় সেক্ষেত্রে কি হবে? 3 মাস পোস্ট ডিভোর্স মেইনটেনেন্স হবে। 3 মাস কি? এবার এই বিষয়ে সকল ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক সবাই কি তারা এগ্রি করছে যে তোমার ইন কেস অফ রিভিউটেবল ডিভোর্স the wife is entitled to get post divorce maintenance for 3 months of iddat period। iddat period 3 মাস যা মানে কি 3 মাস কিভাবে স্ত্রী হাজবেন্ডের কাছ থেকে পোস্ট ডিভোর্স মেইনটেনেন্স পাবে, মানে এক্স হাজবেন্ড, এখানে কি এক্স হাজবেন্ড স্বামীর কাছ থেকে পোস্ট ডিভোর্স মেইনটেনেন্স সে ক্লেম করতে পারবে 3 মাস ইদ্দত চলাকালীন 3 মাস সময়। এবং এই বিষয়ে সকলে আমরা এক। তবে অন্যদিকে ইররিভোকেবল ডিভোর্স যেটা, যে ডিভোর্স প্রকাশ করা যায় না, যেমন আমরা তো রেজুলেশন ম্যারেজে করে যাইনি, ডিভোর্সের যে বিষয়গুলো এগুলো স্টাডি করিনি, সেখানে রিভোকেবল ইররিভোকেবল যে বিভিন্ন ধরনের মোডস অফ রেজুলেশন ম্যারেজ রয়েছে, বিভিন্ন ধরনের মোডস অফ ডিভোর্স রয়েছে, তালাক আহসান ইত্যাদি বিভিন্ন মোডস রয়েছে। সেখানে আছে তোমার তুমি একটা এই দিবা ডিভোর্স দিবা, সেই ডিভোর্সটা সে কার্যকর হওয়ার জন্য সময় লাগে। হ্যাঁ, সিঙ্গেল ধরে একটা কি ডিভোর্স দেওয়া হয় সেটার জন্য সময় না, তাহলে সেই তাকে 3 মাস সময় দেওয়া হয়, সেই 3 মাসের মধ্যে যদি তাদের মধ্যে কি হয় ইন্টারনালি কনসিলিয়েশন যদি হয়, তারা যদি মেডিয়েশন করে ফেলে, হ্যাঁ তারা যদি মিলে কি যে কারণে ডিভোর্স দিচ্ছে, তাই এটা শুধুমাত্র একবারই তাকে কি হয় ডিভোর্স দেওয়া হয়, কিন্তু তাকে 3 মাস সময় দেওয়া হয়, সেই 3 মাসের মধ্যে যদি তাদের মধ্যে বিবাদ হয়ে যায়, কনসিলিয়েশন যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেই ডিভোর্সটা কি তাহলে এই তারা নিজেরা ইউনাইটেড হতে পারে, তারা নিজেরা কি রিউনিয়ন তাদের মধ্যে করতে পারে, তখন সেক্ষেত্রে এটা কি রিভিউকেবল ডিভোর্সের ক্ষেত্রে সম্ভব, রিভিউকেবল ডিভোর্সের ক্ষেত্রে সম্ভব। এবং তারা ডিভোর্স দেওয়া হয়েছে কিন্তু সেই ডিভোর্সটাকে রিভিউ করার সুযোগ রয়েছে, স্কোপ রয়েছে। হাজবেন্ড বলো ওয়াইফ বা হাজবেন্ডের স্কোপ রয়েছে সে আপনার ডিভোর্স রিভিউ করে দেওয়া, যদি হাজবেন্ড যদি স্ত্রীর সাথে সে স্টে করে তাহলে সেক্ষেত্রে সেই নির্দিষ্ট সময় হওয়ার আগেই আপনার এক্সপায়ারি অফ 3 to 4 সময় শেষ হওয়ার আগে, মানে যে টাইম সে 3 বার যে করতে হয় সেই সময়ের আগে কি আমরা ডিভোর্সের চ্যাপ্টার ভিতরে এটা রিভিউ ডিভোর্স রিভিউ করার সময় আছে। আবার আরেকটা ডিভোর্স রয়েছে তোমার কি প্রতি মাসে কি অন্তত একবার এরকম করে ডিভোর্স দিতে হয়, তখন কি আছে দুইবার ওইরকম ডিভোর্স দেওয়ার পর 2 টাইমস কি ডিভোর্স ডিক্লারেশন যদি করে থাকে, 3 টাইমস ডিভোর্স ডিক্লারেশন করার আগে স্কোপ রয়েছে সেই ডিভোর্সের রিভিউ করা। এটা হচ্ছে তোমার রিভিউকেবল ডিভোর্স। এই রিভিউকেবল ডিভোর্সের ক্ষেত্রে বলছে হাজবেন্ড এখানে স্ত্রীকে পোস্ট ডিভোর্স মেইনটেনেন্স ইদ্দত চলাকালীন সময় 3 মাস কি মেইনটেনেন্স প্রোভাইড করতে পারবে। আর ইররিভোকেবল ডিভোর্স মানে যেখানে ডিভোর্স কমপ্লিট হয়ে গেছে, যেখানে ডিভোর্স কমপ্লিট সেই জায়গায় আর কোনো ধরনের তাদের মানে রিইউনিয়ন বা কনসিলিয়েশন এর কোনো সুযোগ নেই। হ্যাঁ, যদি আমরা বললাম যে 3 মাস আগে 3 মাসের মধ্যে যদি সেই কনসিলিয়েশন চলে আসে, সেই কনসিলিয়েশন করার আপনার সময় পার হলো অথবা ডিভোর্স কমপ্লিট হয়ে গেছে, তখন ইররিভোকেবল ডিভোর্স রিমুভ করার কোনো সুযোগ নেই, রিমুভ করার কোনো
সুযোগ নেই। আবার যদি তাকে বিদায় বলা হয় সেক্ষেত্রে তো এটা ইররিভোকেবল ডিভোর্স, সেখানেও রিভোকেবল করার সুযোগ নেই। এরকম যদি ইররিভোকেবল ডিভোর্স যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ইমাম শাফি বলছে যে এই ক্ষেত্রে ইররিভোকেবল ডিভোর্সের ক্ষেত্রে হচ্ছে তোমার এই কি হিস্ট্রি অফ দ্য পোস্ট ডিভোর্স মেইনটেন্স করতে হবে। তাহলে ইমাম শাফি বলছে যে ইররিভোকেবল ডিভোর্সের ক্ষেত্রে স্ত্রী পোস্ট ডিভোর্স মেইনটেন্স পাবেন না। আর কিন্তু ইমাম আবু হানিফা বলছে ইররিভোকেবল ডিভোর্সের ক্ষেত্রে স্ত্রী কিভাবে পোস্ট ডিভোর্স মেইনটেন্স পাবে। বুঝেছেন? কিন্তু আমাদের সেই যে সুপ্রিম কোর্টের যে রায় রয়েছে এই ক্ষেত্রে এখানে রিভোকেবল ডিভোর্স আর ইররিভোকেবল ডিভোর্স কোনো কিছু কিন্তু ডিভাইড করে না। উনি বলছেন যে ইন অল কেসেস অফ রিভোকেবল ডিভোর্স আর ইররিভোকেবল ডিভোর্স সব ক্ষেত্রে কিভাবে স্ত্রী হাজবেন্ডের কাছ থেকে 3 মাস ইদ্যত চলাকালীন সময় 3 মাস সেই 3 মাস পোস্ট ডিভোর্স মেইনটেন্স ক্লেম করতে পারে। সেটার জন্য আমাদেরকে রিডিং কেস, সেটার জন্য আমাদের রিডিং কেস রয়েছে। সেই রিডিং কেস হচ্ছে তোমার হেফজুর রহমান ভার্সেস শামসুন নাহার বেগম এন্ড 51 পিলার। সেই জন্য আমাদের কি দেখতে হবে প্র্যাকটিসেবল লিগ্যাল আর্গুমেন্টস কিছু করতে হবে আমরা তাহলে আমরা এখন দেখলাম কি মুসলিম শরিয়া ল মানে ইসলামিক শরিয়া ল প্রেজেন্ট মেইনটেন্স পাস্ট মেইনটেন্স পোস্ট ডিভোর্স মেইনটেন্স আমার ইসলামিক জুরিসটা আমাদের দুনিয়ার সমাজ ইসলামিক শরিয়ার কি বিধান আমরা ইসলামিক জুরিসটা কি বলছি কি অপিনিয়ন কি ডিফারেন্স অপিনিয়ন রয়েছে সেগুলো সব আমরা দেখব। এখন আমরা দেখব সুপ্রিম কোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই বিষয়ে ফার্স্ট মেইনটেন্স এবং পোস্ট ডিভোর্স মেইনটেন্স বিষয়ে কি ধরনের রায় দিয়েছে। তাহলে এখন প্রথমে আমরা আসলে মানে ফার্স্ট মেইনটেন্স অতীত মেইনটেন্স অতীত কি অতীত বর্ণনা নিয়ে কি রায় দিয়েছে 1991 সালে এখানে স্ত্রী জামিলা খাতুন সেই জামিলা খাতুন মামলা দায়ের করেছে। এখানে এটা হচ্ছে তোমার সেই মামলাটা মাইনাসিন কোর্ট মাইনাসিনের ফ্যামিলি কোর্টে স্ত্রী জামিলা খাতুন তার হাজবেন্ড রুস্তমের বিরুদ্ধে ডিসিশন অফ মেডিসিন মামলা দায়ের করেছে। কোথায় মাইনাসিনের ফ্যামিলি কোর্টে। তার কি দাবি ছিল, তার কি ক্লেম ছিল, কি লিগ্যাল ক্লেম ছিল কি? একটি ক্লেম হচ্ছে সে জামিলা খাতুনের সাথে কি রুস্তমের সাথে কি আর সংসার করতে চায় না, যাতে সে রেজুলেশন অফ ম্যারেজ চায় কি হাজবেন্ডের সাথে হাজবেন্ড রুস্তমের সাথে তার বিয়ে দিচ্ছে চায়। একটা ক্লেম। আরেকটা ক্লেম হচ্ছে সে কি দাওয়া রিফান্ড দাওয়া যেটা বিলম্বিত যে ব্যালেন্স অফ দাওয়া মানে যে দাওয়া মানে কি সেই দাওয়াটা এই করে পেইড দাওয়া তোমার ব্যালেন্স অফ দাওয়া তোমার রিফান্ড এই রিফান্ড দাওয়া যেটাই করে নিকে না সে অপরিশোধিত দেন মহারাজ ক্লেম করছে। এটা দুটোর সাথে দুটো ক্লেমের সাথে আরেকটা ক্লেম ছিল সেই জামিলা খাতুনের, সেটা হচ্ছে তোমার মেইনটেন্স ফার্স্ট মেইনটেন্স। এই ফার্স্ট মেইনটেন্সটা কত বছরের 11 বছরের জন্য সেই ফার্স্ট মেইনটেন্স ক্লেম করেছে। 11 বছর এবং শুধু নিজের জন্য নয়, শুধুমাত্র তার সন্তানের জন্য সেই সন্তান বলল যে তার জন্মে সেই সন্তান জন্মে 2 মাস পর সেই স্ত্রী জামিলা খাতুন কে রুস্তম আলী তার বাড়ি থেকে বের করে দিয়েছে। স্ত্রীকে রুস্তম আলী স্ত্রী জামিলা খাতুনকে তার সন্তান জন্মের 2 মাস পর বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তো এখানে তোমার সেই বাবার বাড়িতে সে বলছে যে নিজের জন্য 11 বছরে সেই ফার্স্ট মেইনটেন্স ক্লেম করছে, আর বলছে সন্তান জন্মের পর থেকে এটা কন্টিনিউই নাকি সন্তান জন্মের পর থেকে পর্যন্ত সে মেইনটেন্স দেয়। সেই সন্তানের জন্য কি যতদিন সে তার কি শিক্ষা হবে না নিজেকে সেই সন্তান নিজেকে মেইনটেইন করতে পারবে না। চিন্তা কি তোমার যে being by achieving the capability of maintaining inside the সন্তান নিজেকে মেইনটেইন করার ক্যাপাসিটি যদি পর্যন্ত অর্জন করবে না ততদিন পর্যন্ত মেইনটেইন করবে। মেইনটেন্স ফার্স্ট মেইনটেন্স ভ্যালুস। তো এই ক্ষেত্রে ধরুন ফ্যামিলি কোড কি বলছে, এক্ষেত্রে ফ্যামিলি কোড সকল ধরনের স্টার প্লেইং মেইনটেন্স ঠিক আছে সেই মেইনটেন্স চাই হয়েছে কোড কি ফ্যামিলি কোড তার মেইনটেন্স দিতে দিয়েছে। বলছে যে সে আনফিট দাওয়াত চাই
ঠিক আছে তাকে আনপেড দেওয়া 30,000 টাকা কি দেওয়া দেওয়া 30,000 টাকা কি দেওয়া দেওয়া এরপর বলছে যে মেইনটেনেন্স চার্জ সেই ফার্স্ট মেইনটেনেন্স চার্জ ফ্যামিলি কোড ফার্স্ট মেইনটেনেন্সও দিয়ে দিয়েছে ঠিক আছে তাকে কি ফার্স্ট মেইনটেনেন্সও দিয়ে দেওয়া হবে মানে কি তোমার ফার্স্ট মেইনটেনেন্স সহ তারপরে যে আবার মানে সহ তাকে 30,000 টাকা দিয়ে নির্দেশ দিচ্ছে তখন এই ফ্যামিলি কোডের ডিসিশন এগুলোতে রুস্তমানি আসলে রুস্তমানি কি করছে ফ্যামিলি কোড থেকে একটি জায়গায় কোথায় ডিস্ট্রিক্ট জাজমেন্ট মানে মাইনাসের ডিস্ট্রিক্ট জাজমেন্টে এসে এপিল দায়ের করছে সেই এপিল সে আর্গুমেন্ট করছে কি ইসবি কি পাবেন না তার কাছ থেকে কোনো ফার্স্ট মেইনটেনেন্স পে করতে পারেন না কারণ তারা কিন্তু বলছে এটা মুসলিম শরিয়া ল কি করেন না সাপোর্ট করেন না তো সেক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু তার কি আবেদন ঠিক আছে না তারা আবেদন ঠিক আছে তাকে কি করছে তাকে খারিজ করে দিয়েছে তার মানে এপিল অ্যাপ্লিকেশন রুস্তমার কাছ থেকে যে এপিল করছে সেই এপিলটা ময়মনসিংহের ডিস্ট্রিক্ট জাজ কোর্ট কি খারিজ করেছে খারিজ করা মানে হচ্ছে তোমার ফ্যামিলি কোর্টের জাজমেন্ট কি করেছে সেভেট করেছে তাহলে ফ্যামিলি কোর্ট যে জাজমেন্ট দিয়েছে সেটা ঠিক আছে তখন সে কই যাবে এবং ফ্যামিলি কোর্টের যে বস যে অ্যাপিল কোর্ট ডিস্ট্রিক্ট জাজ কোর্ট সেখানে এপিল করার পর তার এপিল অ্যাপ্লিকেশন শেষ এপিল করার যে রাইট এপিল যেটা আছে যে এপিল করার যে সুযোগ ছিল সেটা শেষ সে আবার সেই রিভিশন দায়ের করতে হবে সে তখন হাইকোর্ট ডিভিশনে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 90 সে আইনে সেকশন 150 সে অনুসারে হাইকোর্ট ডিভিশনে রিভিশনাল জুডিশিয়াল রয়েছে সেই রিভিশনাল জুডিশিয়ালের আওতায় হাইকোর্ট ডিভিশনে সে কি করছে রিভিশনাল অ্যাপ্লিকেশন তার মানে ফ্যামিলি কোর্ট এবং ডিস্ট্রিক্ট জাজ কোর্ট এই রিপোর্টের জাজমেন্টের এগেইনস্টে কি করেছে সেই রিভিশনাল অ্যাপ্লিকেশন দায়ের করেছে কারণ হাইকোর্ট ডিভিশন সে কিন্তু কি করে দেয় সে তো বিয়ে বিচ্ছেদের যে রাইট দিয়েছে সেটা কিন্তু সেটা কিন্তু চ্যালেঞ্জ করে সে শুধুমাত্র চ্যালেঞ্জ করছে কি মানে যে ফার্স্ট মেইনটেনেন্স এবং সে যে কোর্ট যে ফ্যামিলি কোর্ট যে তাকে দাওয়ার পে করতে বলা হয়েছে বলছে সেটাও কিন্তু চ্যালেঞ্জ করে না সেটাও নিয়েছে সে দুইটা নিয়েছে সে তিনটা স্ত্রীর তিনটা দাবি ছিল তিনটা দাবি করতে দুইটা নিয়েছে কিন্তু সে আর যে ক্লেম ছিল সেই ক্লেমটা সে করছে না মানছে না এই কারণে সে ফ্যামিলি কোর্টের রায়ের বিরুদ্ধে ডিস্ট্রিক্ট জাজ কোর্টের রায়ের বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশনে চলে আসে হাইকোর্ট ডিভিশনে চলে আসে কিন্তু সে কি ফার্স্ট মেইনটেনেন্স দিতে যাচ্ছেন না এখন হাইকোর্ট ডিভিশনে যখন গেছেন তখন সেক্ষেত্রে একটা ইস্যু কিন্তু অবজেক্ট ফ্যাক্টস মানে ফ্যাক্ট ইস্যু কি হলো হাইকোর্ট ডিভিশনে এখানে কি সেটেল করতে হবে হাইকোর্ট ডিভিশনে কোয়েশ্চন arises whether the family court has the jurisdiction to decree first maintenance. What? First maintenance. The first maintenance is your non family court jurisdiction আছে কি first maintenance যে বিষয়ে যে রায় দেয়া অথবা বিল করা সে বিষয়ে স্ট্রিট ব্যাপারে ফার্স্ট মেইনটেনেন্স এর জন্য ডিগ্রি দেওয়ার জুরিসডিকশন ফ্যামিলি কোর্টের আছে কিনা সে বিষয়ে কি করা হবে এটা ফ্যাক্ট ইস্যু মানে এখানে মানে বিষয় আমার আচার্য মানে কি বিচার্য বিষয় হচ্ছে মানে হাইকোর্ট ডিভিশন এখানে কোর্ট সাবমিট করবে ফ্যামিলি কোর্টে কি ছিল দেয়া ফার্স্ট মেইনটেনেন্স দেয়া মানে ফার্স্ট মেইনটেনেন্স এর ডিগ্রি দেওয়ার জুরিসডিকশন ছিল কিনা সেটা কি করবে সেটা যদি তুমি এখানে যে পক্ষ আইনজীবী করছে রুস্তমানের পক্ষে আইনজীবী আবার কি জামিয়া কাবিলের পক্ষে আইনজীবী এখানে রুস্তমানের পক্ষে আইনজীবী নাম হচ্ছে মিস্টার অ্যাডভোকেট গুরুগোপাল সাহা এটাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং যে রুস্তমানের জামিয়া কাবিলের পক্ষে আইনজীবী হচ্ছে অ্যাডভোকেট মৌলভী এমডি ওয়াহিদুল্লাহ এখন দুই পক্ষই রয়েছে আলমগীর মানে এখানে আলমগীর সিং হতে পারে লিগাল আলমগীর সিং হতে পারে জামিয়া কাবিলের পক্ষে যিনি আইনজীবী উনি কি করবে ফার্স্ট মেইনটেনেন্স যাতে কোর্ট দেয় ফার্স্ট মেইনটেনেন্স এর ব্যাপারে যে কি করে রাইটার দেয় সেটার জন্য লিগাল আর্গুমেন্টস সাজেস্ট করবে আর রুস্তমানি যেহেতু সে ফার্স্ট মেইনটেনেন্স দিতে চাচ্ছে না তাহলে তারা কি করবে তার লিগাল আর্গুমেন্টস কি হবে সে ফার্স্ট মেইনটেনেন্স কি করতে পারে না ক্লেম করতে পারে না বলে সে যুক্তি দেখাবে তাহলে এখানে আমরা রুস্তমানি যে মানে আইনজীবী গুরুগোপাল সাহা সে গুরুগোপাল সাহা কি ধরনের আর্গুমেন্টস দিয়েছেন আবার সে কি ধরনের যুক্তিতর্ক উপস্থাপন করেছেন কোর্টে হাইকোর্ট ডিভিশনে সেটা দেখার বিষয় উনি তিনটে পয়েন্ট রেজ করেছেন একটা পয়েন্ট হচ্ছে মুসলিম
যে তোমার এই মুল্লাস প্রিন্সিপালস অফ মুহাম্মাদ ল সেই আইন মুল্লাস প্রিন্সিপালস অফ মুহাম্মাদ ল যেটাকে বলা হচ্ছে মুসলিম শরিয়া ল এর একটা কি মানে স্টোর রুম বলা হয়, মানে স্টোর রুম। হ্যাঁ, এটা হচ্ছে স্টোর রুম অফ মুসলিম শরিয়া ল। মুসলিম শরিয়া ল এর যত আইন সব কিছু মুল্লাস প্রিন্সিপালস অফ মুহাম্মাদ ল থেকে কি করা আছে, পড়া আছে। যেমন হেদায়াকে আর ইমাম হানাফি ফলোয়ার্সরা হেদায়া গ্রন্থ থেকে যেমন কি এটা কি মুসলিম শরিয়া ল এর একটা বাইবেলের মতো মনে করে, কিন্তু এমনিভাবে মুল্লাস প্রিন্সিপালস অফ মুহাম্মাদ ল is a মানে একটা স্টোর হাউস, or is a big house মানে for the Muslim Sharia law. তো সেক্ষেত্রে সেই মুল্লাস প্রিন্সিপালস অফ মুহাম্মাদ ল সেকশন 278 সেখানে বলছে যে বলছে হচ্ছে তোমার wife is not entitled to past maintenance. স্ত্রী কি past maintenance ক্লেম করতে পারে না। কে যুক্তি দিচ্ছে? তোমাদের হাজবেন্ড গুড ফলসাহা যুক্তি দিচ্ছে মুল্লাস প্রিন্সিপালস অফ মুহাম্মাদ ল তে সেকশন 278 এ বলা আছে স্ত্রী কি করতে পারবে না, হ্যাঁ past maintenance ক্লেম করতে পারবে না যদি না হয় হাজবেন্ড ও ওয়াইফের মধ্যে যদি এরকম কোনো এগ্রিমেন্ট না, তাহলে সে তখনই সেই স্ত্রী মানে হাজবেন্ডের কাছ থেকে past maintenance ক্লেম করতে পারবে যখন তাদের মধ্যে কি হবে, এগ্রিমেন্ট হবে। যদি এগ্রিমেন্ট হয় তাহলে করতে হবে, আদারওয়াইজ হবে না। এই কথা আপনি এটা যুক্তি দিয়েছেন। ওকে, তাহলে এখানে কি কোনো এগ্রিমেন্ট আছে? তোমাদের এখন জামাতা কাতুলে হাসপাতাল করতে কোনো এগ্রিমেন্ট আছে? এগ্রিমেন্ট হয় না। তাহলে আপনি যুক্তি দিয়েছেন যদি এগ্রিমেন্ট হয় তাহলে সেটা করতে হবে, আদারওয়াইজ হবে না। রেফারেন্স ওর সেকেন্ড রেফারেন্স আছে একটা এই যে রেফারেন্স আব্দুল ফাত্তাহ ভার্সেস ডেমন নেসার আতো, সেখানে যদি পরিস্থিতি তোমার যদি কোনো বিপরীত যদি কোনো এগ্রিমেন্ট যদি না থেকে থাকে তাহলে স্টিক করতে পারবে না, কোর্ট এখানে মেকানিজম দিতে পারবে না। কারণ তার মানে হচ্ছে অতীতের সময়ের জন্য, মানে এখানে বলছে এই রায়ের রেফারেন্স যে বলছে কোর্ট এই রায়ে বলছে যে কোর্টের কোনো জুরিসডিকশন নেই অতীতের কোনো বিষয়ে মামলা যখন দায়ের করা হয়েছে সেই সময়ের আগে থেকে অতীতের বিষয়ে কোনো যখন মামলা দায়ের করা হয়েছে পরবর্তী সময়ে যদি কি করতে হবে মানে মেটেরিয়ালস যেটা দ্যাট মিন্স এটা বলছে যে সে পোস্ট ডিভোর্স 3 মাস ইদ্যত চলাকালীন সময় 3 মাসের জন্য মেটেরিয়ালস এর জন্য ডিক্রি দিতে পারবে কোর্ট, কিন্তু মামলা দায়ের করার আগে যে মেটেরিয়ালস দেয়নি বলে এই সেটা দাবি করা যাবে না যদি হাজবেন্ড ওয়াইফের মধ্যে যদি কোনো এগ্রিমেন্ট না থাকে। তাহলে মোরলেস মুল্লাস প্রিন্সিপালস অফ মুহাম্মাদ ল এর সিমিলারিটি এখানে আছে। এইখানে এর বলছে কোর্ট তখনই ফার্স্ট মেটেরিয়ালস এর জন্য ডিক্রি দিতে পারবে যদি তাদের মধ্যে এগ্রিমেন্ট থাকে। ওকে, এবং হ্যাঁ কোর্ট মানে মেটেরিয়ালস এর জন্য ডিক্রি দিতে পারবে সেই মামলা দায়েরের পরে 3 মাসের জন্য মানে ডেমনিস পোস্ট ডিভোর্স মেটেরিয়ালস 3 মাসের জন্য পারবে। তাহলে আগের তারিখ থেকে মামলা দায়ের করার আগের সময়ের জন্য কি করতে পারবে না, মানে কারণ মামলা দায়ের করার আগের সময়ের জন্য যেটা মেটেরিয়ালস ফার্স্ট মেটেরিয়ালস মামলা দায়ের করার আগের সময়ের জন্য মেটেরিয়ালস দেয়া মানে কি ফার্স্ট মেটেরিয়ালস। তাহলে এখানে এই রায়ের রেফারেন্স বলছে এখানে এই কথা বলা নেই, এটা সেই রায়ের রেফারেন্স দিয়েছে। সেই এটা হচ্ছে স্ট্রিট মেটেরিয়ালস মানে ফার্স্ট মেটেরিয়ালস ক্লেম করার বিষয়, সন্তানের যে মেটেরিয়ালস ক্লেম করার বিষয় কথা বলছে, সন্তানের যে মেটেরিয়ালস ক্লেম করার বিষয় তখন একই হবে ফার্স্ট মেটেরিয়ালস যেহেতু স্ট্রিট মামলা দায়েরের তারিখে মানে মামলা ইনস্টিটিউশনের আগে এই মেটেরিয়ালস আগে মেটেরিয়ালস এর জন্য স্ট্রিট ক্লেম করতে পারা যেত, তাহলে সেক্ষেত্রে সন্তানের জন্য কি এখানে ফার্স্ট মেটেরিয়ালস বিষয় আসতেছে না, সেজন্য যুক্তি দিয়েছে। যদি কি তাহলে যদিও এখানে কি বাবা সেই সন্তানের বাবা হচ্ছে তাকে কি সে সন্তানকে মেইনটেনেন্স দিতে বাধ্য, কিন্তু এখানে তোমার স্ত্রীর কাছে যেহেতু সেই সন্তান রয়েছে আবার সেই স্ত্রী সেই সন্তানের কথা বর্ণনা দিয়েছে, এখন এই যেহেতু হাজবেন্ড ও ওয়াইফের মধ্যে যে কোনো এগ্রিমেন্ট নেই তাহলে সেই ক্ষেত্রেও কি পাবেন না এটা মেইনটেনেন্স করতে পারবে এই ধরনের এগ্রিমেন্ট আর্গুমেন্টস দিয়েছে। তাহলে এরপরে জামিলা খাতুনের আইনজীবী উনি মৌলভী ওয়াহিদুল্লাহ কি আর্গুমেন্টস করেছেন কি আর উনি দুটো বিষয় বলছেন, দুটো বিষয় বলছেন যে মেইনটেনেন্স এর যে ডেফিনিশন আমাদের যে ফ্যামিলি কোর্স অফ ডিটেইলস তখন কি সেই 1985 এর যে ফ্যামিলি কোর্স ছিল ফ্যামিলি কোর্স অফ ডিটেইলস ছিল, এখন না সেই আইনকে বাতিল করে নতুন আইন তৈরি করা হয়েছে ফ্যামিলি কোর্স অ্যাক্ট 1993। যে সেই সময়কালে প্রচলিত আইন কি ছিল ফ্যামিলি কোডে দা ফ্যামিলি কোর্স অফ ডিটেইলস 1985 উনি বলছেন যে ওয়াহিদুল্লাহ উনি বললেন যে আমাদের যে মেইনটেনেন্স এর কথা বলা আছে দা ফ্যামিলি কোডে সেকশন 5 এ যে ফ্যামিলি কোডের জুরিসডিকশন রয়েছে মেইনটেনেন্স এর বিষয়, তাহলে কি দা ফ্যামিলি কোড শ্যাল হ্যাভ দা এক্সক্লুসিভ জুরিসডিকশন রিগার্ডিং মেইনটেনেন্স, তাই না? মেইনটেনেন্স এর বিষয়ে এক্সক্লুসিভ জুরিসডিকশন রয়েছে। যে সেকশন 5 এর তোমার মেইনটেনেন্স এর কথা বলা আছে আমাদের সেই মেইনটেনেন্স বলতে এখানে কিন্তু মানে সেই মেইনটেনেন্স কি করা হয় না,
মানে স্পেসিফিক ডেফিনিশন দেওয়া হয় নাই মেইনটেনেন্স বলতে বুঝতে বুঝতে মেইনটেনেন্স এই প্রেজেন্ট মানে মেইনটেনেন্স কোন ধরনের স্পেসিফিকেশন না যেহেতু কোন ধরনের স্পেসিফিকেশন নাই সো এখানে শুধুমাত্র মেইনটেনেন্স শব্দ উল্লেখ করা হয়েছে তাহলে এখানে মেইনটেনেন্স অলসো ইনক্লুডস ফাস্ট মেইনটেনেন্স মেইনটেনেন্স অলসো ইনক্লুডস ফাস্ট মেইনটেনেন্স তুমি হয় না যে ভালো বুঝতে আমরা যদি মেইনটেনেন্স ডিফাইন করি তাহলে মেইনটেনেন্স বলতে কি প্রেজেন্ট মেইনটেনেন্স ফাস্ট মেইনটেনেন্স বুঝতে পারছেন সব ধরনের মেইনটেনেন্স এখানে থাকে এবার সেকেন্ড উনি একটা যুক্তি দিয়েছেন একটা মামলার জাজমেন্টের রেফারেন্স দিয়ে বলছেন যে সন্তানের মেইনটেনেন্স ফার্স্ট মেইনটেনেন্স ক্লেম করার জন্য বলছে এখানে বাবা কি বাবা সেই সন্তানের জন্য মার কাস্টডি থেকে মা যদি সেই সন্তানকে যদি মেইনটেইন করে মায়ের এক্সপেন্সে তাহলে সেক্ষেত্রে সে এক্সপেন্সগুলো বিয়ার করতে বাবা বাধ্য the father is legally bound to pay the expenses the mother he has made to the children সন্তানের জন্য যে খরচাদি মা করেছেন মা কাস্টডিয়ান হিসেবে সেই সমস্ত খরচাদি কিন্তু সেই নেসেসারিজ কে বাবা দিতে বাধ্য সেখানে সে এই সুবিধা দেখেছেন সে মামলা জানাচ্ছে আমার ফ্যামিলি আসে আমরা তাদের পক্ষ থেকে দুজনে যদি পাওয়া গেছে তখন কোর্ট কি বলছে হাইকোর্ট ডিভিশন কি বলছে ফাইনালি কি বলছে হাইকোর্ট ডিভিশন বলছে যে এখানে তিনটা বিষয় বলছেন বলছে স্পিকিং মানে তাহলে এখানে কোনো কোন সাহায্যে আর্গুমেন্টসগুলো সে হাইকোর্ট ডিভিশন কি পাওয়া বলেছে বলছে এখানে কি স্পিক পাস মেইনটেনেন্স ক্লেম করতে পারবে না যদি হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে যদি কোনো এগ্রিমেন্ট না থাকে এরকম যদি কোনো এগ্রিমেন্ট না থাকে তাহলে হ্যাঁ সে মেইনটেনেন্স ক্লেম করতে পারবে বিয়ে বিচ্ছেদের পর সে 3 মাস বিদ্যুৎ চরকারের সময় তবে এখানে পাস মেইনটেনেন্স পাইছে সে পোস্ট মেইনটেনেন্স কে হাইকোর্ট ডিভিশন কি দিয়েছে মামলা দায়েরের তারিখ থেকে 3 মাসের জন্য সে মেইনটেনেন্স ক্লেম করতে পারবে মামলা দায়ের করার আগের সময়ের জন্য সে মেইনটেনেন্স ক্লেম করতে পারবে না সেই পূর্ব ব্যবসায়ের কি আর্গুমেন্টস থাকে সে এক্সেপ্ট করেছে এরপরে বলছেন যে তোমার মানে ওয়াইডুল্লাহ যদি জামিনের কাছে যে আইনজীবী কথা বলছেন যে এখানে মেইনটেনেন্স কে ডিফাইন করেন কি ডিফাইন করা হয় সো এখানে মেইনটেনেন্স অলসো ইনক্লুডস পাস মেইনটেনেন্স এবং সেক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন তোমার ফ্যামিলি কোড মেইনটেনেন্স ডিফাইন সেভেন ক্লজ অর্ডিন্যান্স 1961 এই যে ফ্যামিলি ল সাধারণত যে আইনগুলো আছে সেখানে কোথাও মানে মেইনটেনেন্সের ডেফিনিশনটাকে এফেক্টেড করেননি কোনো বিধান তো মেইনটেনেন্স কে ডেফিনিশনকে কি করেননি হ্যাঁ এফেক্ট সো যেহেতু এখানে মেইনটেনেন্সের কোনো ডেফিনিশন দেওয়া হয় নাই মেইনটেনেন্সের ডেফিনিশনটাকে মানে মুসলিম ক্লজ অর্ডিন্যান্স ফ্যামিলি কোড অর্ডিন্যান্স কোনো আইনি মেইনটেনেন্সকে ডিফাইন করেনি যেহেতু আইনি যদি কোনো লিগাল ডেফিনিশন দেওয়া হয় স্ট্রিক্টলি কোনো ডেফিনিশন মেইনটেনেন্সের নেই স্ট্রিক্ট ডেফিনিশন নেই তবে সেক্ষেত্রে মুসলিম পার্সোনাল লতে মেইনটেনেন্স বলতে যা বোঝায় তাই হবে মুসলিম পার্সোনাল লতে কি বলে তাহলে মোল্লার যে প্রিন্সিপাল মুহাম্মদ আল্লাহ সেটাকে অ্যাকসেপ্ট করেছে বলছে তাহলে এখানে কি হ্যাঁ মুসলিম পার্সোনাল লতে মানে সেই মেইনটেনেন্স স্পেসিফিক করতে হবে মামলা দায়ের তারিখ থেকে যে মানে মামলা দায়ের করার পরে তারিখ কি যে মেইনটেনেন্স পায় সেটাই করতে হবে তাহলে এই যে 3 মাসের জন্য কি পেন করতে হবে যদি আগে মামলা দায়েরের আগের জন্য আগের সময়ের জন্য যদি মেইনটেনেন্স পেন করতে চাই তাহলে কি করতে হবে এগ্রিমেন্ট থাকতে হবে ঠিক তাহলে এখানে কি পুরো সহায়ক কি আর্গুমেন্টসগুলো বেশি স্থান পেয়েছে একইভাবে তোমার সন্তানের যে মেইনটেনেন্স ফার্স্ট মেইনটেনেন্স ক্লেম করেছে এবং যে ওয়াহিদুল্লাহ রুস্তমালি যে পক্ষে যে একটা মামলা রেফারেন্স দেয়া আছে সেটা বলছে উনি হাইকোর্ট ডিভিশন বলছে এটা সম্পূর্ণ একটা পার্সোনাল একটা জাজমেন্ট পার্সোনাল একটা কি হাইকোর্ট ডিভিশন বললো সেখানে কি পার্সোনাল ব্যক্তিগতভাবে একটা পার্সোনাল অপিনিয়ন দিয়েছে সেই জাজমেন্টটা এটা কি না রেফারেন্স হিসেবে এটা ব্যবহার করা যাবে না বরং যে গোলকুমার সাহা যে রেফারেন্সগুলো দিয়েছেন সেগুলো হচ্ছে সেই রেফারেন্সগুলো অথেন্টিক এবং লিডিং রেফারেন্স তাহলে উনি ওনার গোলকুমার সাহের রেফারেন্সটাকে অ্যাকসেপ্ট করেছেন কার ওয়াহিদুল্লাহ রেফারেন্স জামিনের খাতুনের যে ওকে যে রেফারেন্স আইনজীবী যে রেফারেন্স দিয়েছে সন্তানের পাস মেইনটেনেন্স ক্লেম করার বিষয়ে সেগুলো অ্যাকসেপ্ট করেননি ফাইনালি কি করলো প্রাইভেট ডিভিশন রাইট দিল যে এখানে স্ত্রী এবং নিজের জন্য এবং সন্তানের জন্য পাস মেইনটেনেন্স ক্লেম করতে পারবে বাস এত যুদ্ধ করে এসে কি এত যুদ্ধ করে এসে কি এখন পরবর্তীতে তোমরা সেতু কি করছে কি করবে এখানে যে গ্রিপ নিজেকে কে দিত কে দিচ্ছে রুস্তম আলী হাতে রুস্তম আলী দিচ্ছে এখন কি স্ত্রী জামিনের কাছে কি সব বসে আছে জামিনের কাছে নাকি সে বসে নেই সে কোথায় আছে
হাইকমিশন রায়ের বিরুদ্ধে কমিশন অ্যাপ্লাই করছে তার মানে শক্তি নাকি নাকি আজকে সেই জায়গাটা তো বসে থাকে বিদায় আজকে বর্তমান বাংলাদেশে মানে মুসলিম ল নেই স্টিক করতে হবে 5 মিনিটে স্টিক করতে হবে আজকে যে জায়গাটা বসে থাকতো তাহলে হতো না স্যার এভাবে মিশনে গিয়ে কিভাবে রাইট অফ উঠে গেছে রাইট অফ উঠে যাওয়ার আগে এর আগে একটা মামলা হয়েছিল এই কথা নেই হ্যাঁ তোমরা হতাশ হয়ে গেলে হবে না সব জায়গায় বুঝছো সব জায়গায় তোমাকে ভাইরাল বেশি হবে এই আগে পাশে লতে আমার বেরদুলের ছেলে পড়াশোনা করে সে মাস্টার্স পেয়ে গেছে সে জুডিশিয়ারি হয়ে গেছে ফার্স্ট টাইম সে জুডিশিয়ারি হয়েছে জুডিশিয়ারি থেকে তার মোস্ট অফ দ্য পেশেন্টস মুসলিম লতে মাইগ্রেশন করছে যেগুলো আমি এখানে যা পড়িয়েছি স্টুডেন্ট আমি বাবার স্টুডেন্টের জন্য ওটা তোমরা যদি আমার পরীক্ষার এই স্টুডেন্ট কোশ্চেন যদি তোমরা কি বলো ভালো অ্যান্সার করতে পারো তাহলে সেক্ষেত্রে বুঝিয়ে পরীক্ষা তোমার জন্য অনেক সহজ হবে ইনশাআল্লাহ ওকে ওর কাছ থেকে আমি যেগুলো শুনলাম মুসলিম লোকের যে কোশ্চেন গুলো করছে ওরা আমার এই মুসলিমের যে স্টুডেন্ট যারা আছে সবাই সেটা অবশ্যই কি কেস না দেখো একটু কমিশন কি কিভাবে পাবে এবার হ্যাঁ কমিশন তো রাইট ডিসিশন না হবে না পাবে না পরবর্তীতে এই আরেকটা মামলা দায়ের করা হয়েছিল 1996 এ সেটা তো সিরাজুল ইসলাম ভার্সেস হেলেনা বেগম এন্ড আদার্স সেখানে রাইট কমিশন মোহাম্মদ ওসমানী ভার্সেস জামায়াত যে মামলা যে রাইট ছিল সে রাইট থেকে গেছে সে রাইট এখানে 1996 এসে সে রাইট থেকে গেছে হাইকমিশনের যে দৃষ্টিভঙ্গি ছিল হ্যাঁ হাইকমিশনের ভিউ পয়েন্টস এটিও সেটা কিনে গেছে সিরাজুল ইসলাম কি এসে চেঞ্জ হয়ে গেছে তাহলে সেই মামলা শিক্ষা পরিষদের সে সিরাজুল ইসলাম ভার্সেস হেলেনা বেগম এই মামলার প্রথম হালিমা নাকি হেলেনা হেলেনা কারণ এখানে তোমার কি যদি ইয়ারগুলা আর্গুমেন্টসগুলো পেয়ে গেছে না যেমন এখানে যে আইনজীবী যে আর্গুমেন্টসগুলো সেগুলো কি করছে যখন আমরা অ্যাপিলেট বিষয়ে যখন যার লেখাতে যখন অ্যাপিল করছে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তখন হাইকোর্ট কমিশন যখন এই মামলা ডিল করতে গিয়ে যখন তার ফ্যাক্টস ইস্যু কি বিষয়ে হ্যারাস হয়েছে এখানে তার মানে হিস্ট্রি যেমন একদম কি বিষয়ে এখানে ক্লেম করছে সে ফার্স্ট প্রেগন্যান্সি ক্লেম করছে হাইকোর্ট কমিশনের প্রশ্ন হচ্ছে where the wife is intended to get first pregnancy from the husband and the speak other কাছ থেকে first pregnancy পাইবে সে আরো আছে যে সে তার সন্তানের জন্য ফার্স্ট প্রেগন্যান্সি ক্লেম করছে কারণ এপিলেট ডিভিশনের কাছে এই কোশ্চেনটা যত সেভেন করতে যে কোশ্চেন ছিল যে whether the child is entitled to first pregnancy from his father তার বাবার কাছ থেকে ফার্স্ট প্রেগন্যান্সি পাবে দুটো কোশ্চেন আরেকটা কোশ্চেন ক্যারেজ হচ্ছে যে কত সময় জন্য পাবে সে কারণ এই দুস্থ এই জামিয়া খাতুন কত বছর জন্য চেয়েছে 11 বছরের জন্য সে ফার্স্ট নিজের জন্য 11 বছর আর সন্তানের জন্য সন্তান যতদিন পর্যন্ত কি রিজিকে মেইনটেইন করতে ক্যাপাসিটি অফ জন্য ততদিন পর্যন্ত সে মেইনটেন্স পাবে মেইনটেন্স পাবে তবে সে জন্মের পর থেকে সে পেতে থাকবে হ্যাঁ তো তিনটা বিষয় রয়েছে এখন এই তিনটা বিষয় সিলেক্ট করতে গিয়ে প্লেন বিষয় বলছে এই বিষয়টি হাইকোর্ট কমিশনের জাজমেন্ট আসছে কারণ আর কোন জাজমেন্ট আছে এখানে এবং সে হাইকোর্ট কমিশনের জাজমেন্ট বলতে দিচ্ছে কারণ যখন কোর্ট যখন রায় দিতে যাবে তখন সেখান থেকে কি দেখে ইস্যু যখন সেট করতে যাবে তখন তো অন্য এই ডিফেক্টস এর কোনো ধরনের অন্য জাজমেন্ট আছে কিনা সেখানে রায় দিয়েছে সেটা দেখে এই ক্ষেত্রে বিধান দিয়েছে তাহলে এখানে মুসলিম শরীয়তের বিধান কি আছে সেগুলো দেখে সেগুলোর ডিভিশনে যে তোমার আইনজীবী মানে পক্ষবিপক্ষে যে আইনজীবী রয়েছে তাদের লিগাল আর্গুমেন্টস কি সেগুলো তারপরে এই পর্যন্ত হাইকোর্ট কমিশন জাজমেন্ট সেকশন দেখবে তো সিরাজুল ইসলাম কি এসে বলছে যে এখানে রিস্ট্রিক্টিভ হবে
মেইনটেনেন্স করে ফার্স্ট মেইনটেনেন্স করে সেটা কি সেটা তার ইনফ্লুয়েন্স করছে সেটা বেসিসে এবার রেগুলেটরি মিশন শুধুমাত্র তাই নয় সিরাজুল ইসলাম কেস তারপর তোমার এই মোহাম্মদ নওয়াজ খুরশিদ বেগম পাকিস্তানি কেস 1972 পাকিস্তানে 1972 সালে কিন্তু ফার্স্ট মেইনটেনেন্স পর তারা কিন্তু সিরিয়াসলি কিভাবে ফার্স্ট মেইনটেনেন্স করে এবারে গোলাম নবী ভার্সেস মোহাম্মদ আসগর 1951 সালে ফার্স্ট মেইনটেনেন্স অফ দ্য কেস সেখানে কি স্টিল ফার্স্ট মেইনটেনেন্স হবে এইসব বিভিন্ন কেসের উপর রিলাই করছে রেগুলেটরি মিশন বলছে এখানে কি এবার শুধু তাই নয় এখানে আর্গুমেন্টস এখন আবার জামিনের ব্যাপারে তার আইনজীবী কি আইনজীবী চেষ্টা করছে আর কি ওয়াহিদুল লাগে রাখেন উনি কিন্তু রুস্তম আলী কিন্তু আইনজীবী হয়ে গেছে কারণ রুস্তম আলী ফাইট করতেছে হ্যাঁ রুস্তম আলী আইনজীবী ফাইট করতেছে যাতে করে রুস্তম আলী কিছু না হয় পাঁচ মেজাজ দিতে না হয় যেন ফাইট করতেছে হ্যাঁ কিন্তু এদিকে রুস্তম জামিনের ওয়াহিদুল লাগে রাখেন তাকে কি নাম করা মানে ব্যারিস্টার বাংলাদেশের প্রথম ব্যারিস্টার রাজিয়াকে আমি একাত্তর থেকে বিয়া আচ্ছা এটা বাংলাদেশের প্রথম ব্যারিস্টার রাজিয়া তাই বাংলাদেশের প্রথম ব্যারিস্টার না না একাত্তর কি ব্যারিস্টার তাই ব্যারিস্টার রাজিয়াকে অ্যাপয়েন্ট করছে এই জামিলা কিন্তু ব্যারিস্টার রাজিয়াকে কি করছে অ্যাপয়েন্ট করছে যে তার আইন হিসেবে কাজ করে সে এখন সে ব্যারিস্টার রাজিয়া সে একটা কমিশনের কাছে আর্গুমেন্ট করছে उसके ट्रेडिशनल हानाफी लॉ ये বলছে যে হ্যাঁ ট্রেডিশনাল হানাফি লতে আছে হিস্ট্রি ফার্স্ট মেইনটেনেন্স যে মামলা দায়ের করার আগের সময়ের জন্য হিস্ট্রি কি করতে পারবেন না ফার্স্ট মেইনটেনেন্স দাবি করতে পারবেন না এবার সো এখানে সেই হিস্ট্রি আর গোল হচ্ছে সেই ফার্স্ট অতীত সময়ের জন্য মামলা দায়ের করার আগের সময়ের জন্য এখানে কোর্ট দিতে পারে না ট্রেডিশনাল হানাফি ল কিন্তু উনি বলছে যারা ট্রেডিশনাল হানাফি ল সম্বন্ধে যারা বলছে জুরিস্ট বেটা জিজ্ঞেস করে না বলতে পারে না জুরিস্ট রাজনীতি বলছে হ্যাঁ কোর্টে এগুলো বিষয় কাছে বলছে যে এটা ট্রেডিশনাল হানাফি লয় যে রেফারেন্স দেয়া আছে এটা রেফারেন্স ঠিক না মানে বলছে যে এটাকে রিলাই করতে বলা আছে যে হোলি কোরআন হাদিস এবং ইবনে কাইয়ুস ফেমাস ওয়ার্ক আছে তোমার জাদুল মাদ মানে কোরআন এবং হাদিস এবং ইবনে কাইয়ুমের যে বিখ্যাত বই যে জাদুল আছে তোমার মাদ সেই মিশরে প্রকাশিত যে জাদুল মাদ এই সব রেফারেন্স দিয়েছে যেখানে বলছে এখানে তোমার মেইনটেনেন্স মানে এখানে হিস্ট্রি মেইনটেনেন্স যে ক্লেম করে আসবে আজকে এবার হাজবেন্ড যে হিস্ট্রিকে মেইনটেনেন্স দেয় ইটস নট চ্যারিটি এটা কোনো চ্যারিটি নয় মানে ট্রেডিশনাল হানাফি লতে যেটা বলছে যে না ইম্পর্টেন্ট না হলে অথবা এই না হলে সেক্ষেত্রে মামলা দায়ের করার আগে কোনো সময়ের জন্য স্ত্রী কিভাবে তার মেইনটেনেন্স দাবি করতে পারবেন না ইত্যাদি হ্যাঁ তাহলে এটা তো কাইন্ড অফ কি হয়ে গেল এটা চ্যারিটি হয়ে গেল মানে এটা স্ত্রীর প্রতি কি হ্যাঁ এটা একটা চ্যারিটি হয়ে গেছে সো এটা এই ধরনের অ্যাজাম্পশনের ভিত্তিতে ট্রেডিশনাল হানাফি পজিশনকে ব্যাখ্যা করা হয়েছে যে এরকম একটা অ্যাজাম্পশন হচ্ছে যে তোমার এই মেইনটেনেন্স হচ্ছে তোমার যে কাইন্ড অফ চ্যারিটি এবং এটা যেটা তোমার সিম্পাথাইজ করে হাজবেন্ড স্ত্রী করছে প্রোভাইড করছে হাজবেন্ড দিলে পাবে না দিলে পাবে না বিষয়টা কে গেল দিলে পাবে না দিলে পাবে না সেটা কিছু দিতে হবে সিম্পাথাইজ করে গেছে অলসো এই মেইনটেনেন্স ক্লেম করা হয় ফ্রম লিগ্যাল রাইট মেইনটেনেন্স স্কিম is claimed as of right যেখানে ক্লেম করা হয় সেখানে কোনো ধরনের সিম্পাথাইজ করে চ্যারিটি হয়ে কোনো ধরনের মেইনটেনেন্স এখানে দেওয়ার বিষয় আছে তো সো এখানে তোমার কোরআন হাদিসের যদি মানে রিয়াল যে ইন্টারপ্রিটেশন সেটা যদি করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে তোমার ট্রেডিশনাল হানাফি ল মুসলিম শরিয়ার পজিশন হচ্ছে the husband is legally bound to provide irrespective of his illness so his poverty তারপর তোমার his imprisonment তাহলে হাজবেন্ড যদি জেলে যায় তাও কি মেনে যাবে করতে পারে হাজবেন্ড যদি মনে করো কি অসুস্থ হয় তাও কি মেনে যাবে করতে পারে স্ত্রী তাহলে এখানে হাজবেন্ড যদি কি হয় poor very poor এবার যদি করতে হয় যে though the husband is unable to maintain the wife তখন কিন্তু কি হয় সে অবশ্যই হাজবেন্ড কি স্ত্রীকে মানে মেনেজ করে তাহলে তার সেই তার মেইনটেইন করে ক্যাপাসিটি তার না থাকবে স্ত্রী হাজবেন্ড হচ্ছে স্ত্রীকে মেনেজ দিতে পারবে এখানে এমন বলছে the maintenance of wife is the bounded duty of husband irrespective of his minority তাহলে একটা মাইনর হাজবেন্ড কি যে হাজবেন্ড যদি মাইনর হয় তারপর কি স্ত্রীকে বেশি মেনেজ দিতে বাধ্য minority the illness or imprisonment or the richness of the wife তো তারপরে যদি তাহলে এই ক্ষেত্রে কিভাবে স্ত্রী যদি জেলে যায় তাহলে স্ত্রী যদি যতই মেয়ে হোক না
যত সংবৎসরে হোক না কেন সর্ব অবস্থায় কি কিভাবে যেসব কারণে বিজনেস কার্ড হারায় সেই সব যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এখানে স্ট্রিট যে জমি সংবৎসরে হোক না কেন স্ট্রিট মাইনর হোক যাই হোক না কেন যদি তার সাথে স্টে করে আমরা একটা জায়গায় দেখেছিলাম মাইনর ওয়াইফ যদি তার প্যারেন্টস রুমে অথবা প্যারেন্টসের সাথে যদি স্টে করে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে রাইট বিজনেস হবে না। তো এখন মাইনর ওয়াইফ যদি হয়ে থাকে সে হাজবেন্ডের সাথে স্টে করে তাহলে সেক্ষেত্রে বিজনেস হবে। আর এখানে আমাদের কি বিজনেস পারপাসে অবিজনেস মানে কি শুধু স্টে করা there is a purpose of obedience যেটা অর্থ বিজনেস purpose of obedience এর অর্থ কিন্তু বিজনেস। তাহলে এখানে কিভাবে এখানে স্কুল রিচনেস তাহলে হাজবেন্ডের মাইনর চিকনেস অর ইমপ্রিজনমেন্ট সব অবস্থায় এজ আ রাইট করতে হবে স্টেকে এভিডেন্স ফ্রেম করতে হবে এইটা ফিনিশার হবে বুঝা তোমরা হাদিসে রেফারেন্স দিকে বিষয়টা এভিডেন্স বিষয়কে কনভিন্স করার চেষ্টা করেছে এবং সেই রেফারেন্স আর্টিকেল কোডের যে সর্দার মোহাম্মদ কেস এই সর্দার মোহাম্মদ কেসের রেফারেন্স দিতে গেলে স্টেকে সে এভিডেন্স ক্লেম করতে যদি হেজিটেটিভ ফিল করে অথবা যদি সে দেরি করে বলতে না যায় তাহলে সে 11 বছরের জন্য মেইনটেন্স সাবমিট করছে 11 বছর পরে কি তো হতে পারে না যে হিস্ট্রি হচ্ছে সে মেইনটেন্স মানে করে যায়নি সে হেজিটেটিভ ফিল করে আদৌ সে মেইনটেন্স পাবে কিনা অথবা আগে করতে পারবে কিনা সে বিভিন্ন কারণ অকারণে দোষ সে করে নাও দিতে তাই না এই দেখতে যাওয়া মানে এটা না হচ্ছে সে তার এজ অফ রাইট যে মেইনটেন্স ক্লেম করার বিষয়টা থাকছে না বিষয়টা হবে না এগুলো বলা আছে সর্দার মোহাম্মদ কেস তাহলে এই যে দেশের আগে এই বিভিন্ন কেসের রেফারেন্স দিয়ে এফেক্টিভলি কনভিন্স করার চেষ্টা করেছেন যে এখানে কি স্ত্রী এজ অফ রাইট কিভাবে মেইনটেনেন্স পাবে সেটা মানে মামলা দায়ের করার আগে হোক পরে হোক সে মেইনটেনেন্স পাবে মামলা দায়ের করার পরে যদি হয় তাহলে সেক্ষেত্রে পোস্ট মেইনটেনেন্সের জন্য হয় আর মামলা দায়ের করার আগেও কিভাবে সর্ব অবস্থাতে কিভাবে সে মেইনটেনেন্স পে করতে পারবে কারণ হাইকোর্টের যে রাজনীতি ছিল এবার এটা কি হবে তাহলে তারা এই বিষয়টাকে সঠিক ব্যাখ্যাকে ওভারলোড করেছে এটা সঠিক ব্যাখ্যাকে তারা কি বিবেচনা করেননি বিধায় যে তারা এই ধরনের জাজমেন্ট দিয়েছেন সো এটা রং জাজমেন্ট এটা হাইকোর্টের জাজমেন্টকে রং করেছে সো এই ক্ষেত্রে তোমার যে তাহলে স্ট্রিট কি ফার্স্ট মেইনটেনেন্স পাবেন বলে রিভিশন ফলস এটা রাইট সেটা পাবেন এবারে সন্তানের মানে ফার্স্ট মেইনটেনেন্স কিভাবে সন্তানের ফার্স্ট মেইনটেনেন্স হবে কারণ বাবা হচ্ছে সন্তানকে মেইনটেনেন্স করতে পারতো এবং সে মার কাছে থাকাকালীন সময়ে মা যে খরচাদি করেছে সেই খরচটা দিতে পারবে বাবা সব কি সন্তানকে মেইনটেনেন্স প্রোভাইড করতে পারতো এই কোড এইগুলো হচ্ছে যে তার মানে মা যেখানে ফার্স্ট মেইনটেনেন্স হবে সুতরাং সেই মায়ের যে সন্তান যেখানে বাবা হচ্ছে তাকে মেইনটেনেন্স প্রোভাইড করতে পারতো তাকে কোনো অবস্থাতে সেই মেইনটেনেন্স মানে এ থেকে বঞ্চিত করা যাবে না এটা হচ্ছে তোমার ডেফিনিশন রাইট তাহলে প্রশ্নটা যদি সে দুটো কোশ্চেন আছে পেইসি হিস্ট্রি এবং কি সন্তান কিভাবে ফার্স্ট মেইনটেনেন্স পাবে আমার এখানে সে হিস্ট্রি যখন ফার্স্ট মেইনটেনেন্সের জন্য ক্লেম করবে তখন সেক্ষেত্রে যদি সন্তানের জন্য যদি ক্লেম না করে তাহলে এখানে কি হবে সন্তানের জন্য ফার্স্ট মেইনটেনেন্সের জন্য ডিগ্রি দিতে পারবে মানে আলাদাভাবে হিস্ট্রি জন্য মানে সন্তানের জন্য ফার্স্ট মেইনটেনেন্স আলাদাভাবে চাইতে হবে সেই হিস্ট্রির সাথে সন্তান থাকলেই কোড একসাথে বিবেচনা করবে ফার্স্ট মেইনটেনেন্সের জন্য ক্লেম করলেই সে একসাথে বিবেচনা করবে এখন তার যে কোশ্চেন সে কোশ্চেন आंसर কত সময়ের জন্য এখন কি মানে কি যেটা বলে রুস্তমানি না রুস্তমানির মানে আইনজীবী নূর কুমার সাহা উনি তো কি বিপন্ন চেহারা ওনার তো কোনো ওয়ে না উপায় না যে বিষয়টা আমি ক্লিয়ার কথা আমার লিগাল আর্গুমেন্টস কনস্টিটিউশনাল ল ওনার হাদিসের রিমাইন্ডার্স বিভিন্ন কেস পাকিস্তানি কেস রেফারেন্স বাংলাদেশি কেস ইসলাম কেস সেখানে রেফারেন্স আমলি সিদ্ধান্ত এভরি বিষয় কি ফার্স্ট মেইনটেনেন্সের পক্ষে রায় দিয়েছে যদি ফার্স্ট মেইনটেনেন্স পাবে তাহলে সেখানে বলছে যে ঠিক আছে বললাম নূর কুমার সমস্যা কেসে বললাম কি 11 বছর ধরে নয় কিন্তু 11 বছর ধরে নয় কতদিন ধরে 6 বছরের জন্য 6 বছরের জন্য তাকে 6 বছরের জন্য কি রেফারেন্স সে রেফারেন্স মোহাম্মদ নওয়াজ ভার্সেস মুসলমান খুরশিদ বেগম পাকিস্তানি কেস 1972 সালে পাকিস্তানি কেস সেই পাকিস্তানি কেস রেফারেন্স দিয়েছেন এবং সেখানে কোর্ট যে তার রেফারেন্সটা অ্যাকসেপ্ট করে বলছে এখানে এই তার বলছে যে তোমার একটা ম্যাক্সিম রয়েছে সেই ম্যাক্সিমের অর্থ হচ্ছে তোমার যদি কোনো বিষয় ক্লিয়ারলি বলা থাকে তাহলে সেক্ষেত্রে বাকিগুলো বেড়ে যাবে ব্যবসা যেগুলো সেগুলো কাজে দেবে যে কোনো কোথাও যদি কোনো ক্লিয়ারলি কোনো কিছু বলা থাকে তাহলে অন্য কোনো কিছুটা মিনিং করবে না যেটা মিনিং করে সেটা নেই তাহলে এই যে কোশ্চেন তোমার এই ফ্যামিলি করে তাহলে এই যে 6 বছর যে টাইম লিমিটেশন বলা হচ্ছে সেটা 11 বছর থেকে 6 বছর সেই বিষয়টা লিমিটেশন এক্স এলিজিবিলিটি এই ক্ষেত্রে ফ্যামিলি কোডের ক্ষেত্রে একটি কোনো হবে কিনা
বলছে এখানে তোমার দা ফ্যামিলি কোর্স অরিজিনাল সেন্ডিং ডিপার্টমেন্ট সেই আইডি বিধান রয়েছে তোমার সেখানে স্পেসিফিক সেকশন রয়েছে ফ্যামিলি কোড ফুল লাইব্রেরি থেকে হবে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার লিমিটেশন অ্যাক্ট অ্যাপ্লাই হবে এখন লিমিটেশন অ্যাক্ট বলছে যে তোমার যে কি বিষয় বলা আছে লিমিটেশন অ্যাক্ট বলছে যদি তোমার ক্ষেত্রে মেইনটেন্স দাবি করার জন্য যদি কোনো সমস্যা উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে 6 বছরের টি জন্য সে মেইনটেন্স দাবি করতে পারে 6 বছরের জন্য মেইনটেন্স দাবি করতে পারে এই বিধানটা অ্যাপিল ডিভিশন কি কোর্স অ্যাকসেপ্ট করছে বলছে হাজব্যান্ডের কাছ থেকে স্ত্রী বাবার কাছ থেকে তার সন্তান ফার্স্ট মেইনটেন্স পেমেন্ট করতে পারবে 6 বছরের জন্য 6 বছর তার মামলা দায়ের তারিখ থেকে আগে 6 বছরের জন্য তবে তুমি 20 বছর ধরে মেইনটেন্স যদি না থাকে হ্যাঁ the husband is speaking about from the institution of the deed. So, our institution की तारीख থেকে আগে আপনি first time এবং কি previous time 6 বছরের জন্য সে কি করতে হবে মেইনটেনেন্স দাবি করতে হবে তাহলে 6 বছরের জন্য হবে 11 বছরের জন্য তো যাবে এখন কি 11 বছরের জন্য সে দাবি করছিল সে কি এখানে কি পাবে 6 বছরের জন্য পাবে ঠিক আছে ফার্স্ট বিষয় কি